তোরা কি স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে দীপান্বিতাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম সেটা দেখ, যে ইলেকট্রনস গুলো অ্যাটমের মধ্যে যেহেতু রিভলভ করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, তাহলে তার মধ্যে একটা অ্যাটমিক কারেন্ট জেনারেট করছে, ঠিক আছে? এর জন্য এই অ্যাটমিক কারেন্ট জেনারেশনের জন্য একটা আগের দিন যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ওই রকম ইলেকট্রিকের মতো আহ, উপরে পজিটিভ বা নিচে নেগেটিভ দিয়ে যে ডাইপোল, ওটার কনসেপ্ট নয়, এখানে একটা লুপের মধ্যে কারেন্ট ঘুরলেই ওটাকে ম্যাগনেটিক ডাইপোল বলে। তাহলে এর ম্যাগনিটিউডটা আবার কি হবে? এটা হচ্ছে অ্যাটমিক বা ডাইপোল মুভমেন্টের সাথে এইরকম হবে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মলিকিউলার ডাইপোল মোমেন্টের তোর অর্ডারটা হবে ই এইচ কাট বাই 2m। এটা কিসের মতো? বোর ম্যাগনেটন পড়েছিস? বোর ম্যাগনেটন পড়েছিস? কোথায় পড়েছিস? 12 এ। হ্যাঁ, তা এর ম্যাগনিটিউডটা হচ্ছে ই এইচ কাট বাই 2m হবে। হ্যাঁ, ই এইচ কাট বাই 2m। কাজ করছে না কেন? আচ্ছা, আর মিউ বিটা হচ্ছে মিউ বি, যেটা বোর ম্যাগনেটন, সেটার ভ্যালু হচ্ছে 9.27 × 10⁻⁻24 অ্যাম্পিয়ার পার মিটার। ঠিক আছে? তাহলে ম্যাগনেটাইজেশন যেরকম আমরা পোলারাইজেশন রিডিউস করেছিলাম, ওই একই রকম ভাবে দেখ, যদি এমআইটা, আচ্ছা আমি ভিডিওটা অফ রাখছি, দেখ যদি এমআইটা এমআই, স্মল এমআই, এটা যদি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ দ্য আইএথ অ্যাটম হয়, হ্যাঁ, যেরকম আমরা পোলারাইজেশন রিডিউস করেছিলাম আইএথ অ্যাটম, তাহলে এম, ক্যাপিটাল এম, এটা আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম বলবো, যেটাকে ম্যাগনেটাইজেশন বলবো। ঠিক আছে? ঠিক একই ভাবে লিখতে পারি, লিমিট ডেল্টা ভি টেন্ডিং টু 0 সামেশন এমআই, মানে সবগুলো আইএথ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের সমাহার ডিভাইডেড বাই ডেল্টা ভি। ঠিক আছে? এটা হচ্ছে, এটাকে কি বলবো? ম্যাগনেটাইজেশন। এটাকে বলবো ম্যাগনেটাইজেশন বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, রাইট? তাহলে যখন একটা মেটেরিয়াল আনম্যাগনেটাইজড আছে, তখন তোরা ভাবার চেষ্টা কর যে এই এমআই গুলো, মানে আইএথ অ্যাটমের যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট গুলো, সেগুলো সব কি আছে? র্যান্ডমলি ওরিয়েন্টেড। যদি র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে, তাহলে সামেশন অফ এমআইটা কত হবে? কমন সেন্স থেকে বোঝা যায় 0 হবে। র্যান্ডমলি ওরিয়েন্টেড তো যে কোনো দিকে। তাহলে যখন একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আমি বাইরে থেকে দেব, বা প্রেজেন্স আছে ম্যাগনেটিক ফিল্ডের, তখন এই র্যান্ডমনেসটা আর থাকবে না। কেন থাকবে না? তখন বাইরের যেহেতু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা একই দিকে এবং তার ম্যাগনিটিউডটা হাই, তখন কি হবে? সব ম্যাগনেটিক ডাইপোল গুলো ওই অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যালাইন বা ওরিয়েন্ট করার চেষ্টা করবে। তখন কিন্তু ম্যাগনেটাইজেশন এমটা আর ভ্যানিশ করবে না, এই এমটার একটা নন জিরো ভ্যালু হবে। মানে এই এমটার একটা নন জিরো ভ্যালু হবে, রাইট? নন জিরো ভ্যালু মানে একটা নন ভ্যানিশিং এম থাকবে। তাহলে এটা দেখে একটা মডেল হিসেবে যদি দেখাই, এরকম ধর অনেকগুলো ইলেকট্রন অরবিটাল আছে, এবার ইলেকট্রন গুলো ধর সব একদিকে এইভাবে রোটেট করছে। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি না স্যার কি স্ক্রিনটা। স্ক্রিনে আপনার ফার্স্ট পেজ যেটা ছিল ওটাই শুধু স্যার আছে। ম্যাগনেটিজমটাই আছে। হ্যাঁ স্যার এবার এসছে। হ্যাঁ এবার ঠিক আছে। এইটা এই মডেলটা আমি দেখার চেষ্টা করছি। তাহলে এইখানে দেখ,
এটা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়াল কন্টেইনিং অ্যাটমিক লুপ কারেন্টস। এই যে অ্যারো দিয়ে এঁকেছি, এগুলো হচ্ছে সব অ্যাটমিক লুপ কারেন্টস। এই কারেন্ট রিভলভ করছে, সেখান থেকে ম্যাগনেটিজম অ্যারাইজ করেছে। তাহলে এই ক্ষেত্রে সবগুলো ক্যান্সেল আউট হচ্ছে, সেই জন্য এই ক্ষেত্রে কোনো কিন্তু ম্যাগনেটাইজেশন অ্যারাইজ করছে না। কিন্তু পরবর্তীতে এই সিচুয়েশনটাই যদি আমি দুটো ভাগে ভাগ করে দিই, তাহলে এই দিকে সাপোজ এইগুলো আছে, এইখান দিয়ে এরকম আছে, আর এইখানে এরকম আছে। তাহলে এইখানে কিন্তু সবগুলো যদি একই দিকে ডিরেকশন নাও থাকে, এই দুটো ডিভিশন দিয়ে যে এঁকেছি তার মধ্যে এই দুটো এই ডিভিশনের মাঝে যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখ একটা, সবগুলোর মধ্যেই যদি নিচের দিকে থাকে তাহলে একটা নেট ম্যাগনেটাইজিং কারেন্ট আইএম এখানে ডেভেলপ হচ্ছে। তাহলে এটা হচ্ছে নন ইউনিফর্মলি ম্যাগনেটাইজড মেটেরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে নন ইউনিফর্মলি ম্যাগনেটাইজড মেটেরিয়ালটা এইভাবে আঁকার চেষ্টা করেছি। এখানে সবগুলো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, সেই জন্য এর মধ্যে কোনো নেট পোলারাইজেশন, নেট ম্যাগনেটাইজেশন ডেভেলপ করছে না। কিন্তু এই ক্ষেত্রে বাঁ দিকের ডিভিশনের মধ্যে ক্যান্সেল আউট করছে, কিন্তু এইখানে সবগুলো নিচের দিকে হওয়ায় এখানে একটা নেট ম্যাগনেটাইজেশন কারেন্ট আইএম, যেটা দীপান্বিতাকে বলছিলাম, এটা কিন্তু বাউন্ড কারেন্ট, নট ফ্রি কারেন্ট, বাউন্ড কারেন্ট আইএমটা, হ্যাঁ, যেটাকে ম্যাগনেটাইজেশন কারেন্ট বলছি। এই জন্যই কিন্তু ম্যাগনেটিজম অ্যারাইজ করছে। ঠিক আছে, এরপরে একটা ভেরি ইম্পর্টেন্ট ফেনোমেনা, ভালো মতো বোঝার চেষ্টা কর, ভেরি ইম্পর্টেন্ট। এটা ছবিটাও ভালো মতো এঁকে নে। এখানে একটা ব্লক আছে, এরকম আছে, এখানে কিউব আছে একটা। আচ্ছা, কারেন্ট গুলো এই দিকে, রোটেশন গুলো এইরকম হচ্ছে। এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। ঠিক আছে, এই সেন্টার থেকে, সরি, এই সেন্টার আর এই সেন্টার থেকে mx এর ডিরেকশন গুলো হচ্ছে এই দিকে, mx1, এটা হচ্ছে mx2। আচ্ছা, এটা হচ্ছে ডেল্টা এক্স, এটা হচ্ছে ডেল্টা জেড, আর এইগুলো হচ্ছে ডেল্টা ওয়াই, এটাও ডেল্টা ওয়াই, মানে কিউব আছে একটা। ঠিক আছে, তাহলে ভাবার চেষ্টা কর, এই যে mx1 মানে হচ্ছে ম্যাগনেটাইজেশনের ডিরেকশন গুলো এইদিকে আছে, 1 মানে এই কিউবটার জন্য, 2 মানে এই কিউবটার জন্য। তাহলে আমি যদি এইরকম লিখি, মানে এইখান থেকে আমি এম এর সাথে বাউন্ড কারেন্ট বা জে এম এর একটা রিলেশনশিপ স্থাপন করার চেষ্টা করছি। তাহলে দেখ, mx1 মানে এইটা, এই ম্যাগনেটাইজেশনটা, তার সাথে যদি এই ভলিউম এলিমেন্টটা জুড়ে দিই ডেল্টা জেড, তাহলে কি হলো, ম্যাগনেটাইজেশন mx আমি কিভাবে ডিফাইন করেছিলাম, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। ইউনিট ভলিউমটা আমি গুণ করে দিয়েছি, তার মানে আমাকে কি দিচ্ছে ওটা, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, তাহলে সেইটা হবে হচ্ছে I1 মানে কারেন্টটা, আর হচ্ছে সারফেস ডেল্টা ওয়াই ডেল্টা জেড, এটা হবে মানে IA, যেটা I টাইমস A, এটাই হচ্ছে আমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ছিল। একইভাবে mx2 ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড ইকুয়ালস টু একইভাবে I2 ডেল্টা ওয়াই ডেল্টা জেড। তাহলে দুটো যদি বাদ দিস, একে অপরের থেকে মাইনাস করছি, তাহলে কি হবে, mx1 মাইনাস mx2 ব্র্যাকেটে ডেল্টা এক্স
is equals to I1 minus I2. ঠিক আছে, পরের পেজে যাচ্ছি। তাহলে যদি এই আগের পেজটায় দেয়, যদি এই ম্যাগনেটাইজেশনটা দুটো এত কাছাকাছি যে একটাকে আরেকটার এফেক্ট করে বা টেলর সিরিজ এক্সপেনশন হিসেবে লেখা যায়, দুটোর মধ্যে যদি একটা মানে ইন্টারাকশন থাকে এই দুটোর মধ্যে, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে লিখতে পারি টেলর সিরিজ এক্সপেনশনের মতো mx2 is equals to mx1 plus small changes delta mx due to delta y times delta y, লাইক টেলর সিরিজ এক্সপেনশনের মতো, মানে mx এর y ডিরেকশনে চেঞ্জটা এইভাবে আমি দেখাতে চাইছি। তাহলে ওই আগে যে আগের পাতায় যেখানে শেষ করলাম mx1 minus mx2, তাহলে এই ইকুয়েশন থেকে সেটা হয়ে যাচ্ছে মাইনাস ডেল্টা mx ডিভাইডেড বাই ডেল্টা y ডেল্টা x ডেল্টা y is equals to I1 minus I2, সে ফর এক্সাম্পল এটাকে লিখছি IZ1। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম যে ফিগারটা আমি এঁকেছিলাম সেখান থেকে। এবার যদি ভলিউম এলিমেন্ট গুলো আমরা এক্স ডিরেকশনে নিতাম, এই ক্ষেত্রে দেখ ওয়াই ডিরেকশনে আছে I1 আর I2 টা, এইটাই যদি এই বাইরের দিকের ডিরেকশনে এক্স ডিরেকশনে নিতাম, তাহলে একইভাবে এইটা দাঁড়াতো ডেল্টা mx ডেল্টা y, সরি ডেল্টা x, ডেল্টা x ডেল্টা x ডেল্টা y is equals to I1 minus I2 is equal to IZ। এটা দাঁড়াতো যদি এই y ডিরেকশনের বদলে আগের ছবিটা দেখ, এদিকে এই দিকে না নিয়ে এই দিকে বাইরের দিকে নিতাম, ঠিক আছে, তাহলে এটা দাঁড়াতো। এইবার এই দুটো যদি আবার এই IZ1 আর IZ2 এই দুটো যদি মিলে একটা IZ1 প্লাস IZ2 এই দুটো মিলে যদি আমি টোটাল ম্যাগনেটাইজেশন কারেন্ট অ্যালং জেড ডিরেকশন বলি IZ, আর যদি এফেক্টিভ এরিয়া ফর দিস কারেন্ট ইজ ডেল্টা x ডেল্টা y ধরি, সো দ্যাট ইফ JMZ is the magnetization current density in the z direction, কি হবে এটা? magnetization current density in the z direction। কেন এটাকে আনলাম? দেখ কারেন্ট এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট আর এটা হচ্ছে এরিয়া, তাহলে কারেন্ট ডিভাইডেড বাই ইউনিট এরিয়া কি হবে সেটা? ডেনসিটি। হ্যাঁ, সেটা এই যেহেতু জেড ডিরেকশনে, আইটা জেড ডিরেকশনে, তাহলে যে যেটা পেলাম ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে মাথায় রেখে এটা ভাব, এটা আমরা করছি ম্যাগনেটোস্ট্যাটিক্স, এই জন্য এম লিখেছি এখানে, কিন্তু ওইটাও মাথায় রাখ যখন আমরা করতাম আর কি, সিগমা ডিএ, হ্যাঁ, রো ডিটাও, ওই একই জিনিসগুলোই এখানে আসছে। তাহলে যে mz টা হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট ডেনসিটি ইন দ্য জেড ডিরেকশন। তাহলে ফাইনালি দেখ কি লিখতে পারি, ডেল্টা my ডেল্টা my ডেল্টা x মাইনাস ডেল্টা mx ডেল্টা y ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, jmz। ঠিক আছে, যেই ডায়াগ্রামটা এঁকেছিলাম সেটা দিয়ে ফাইনালি আমি এটা পেলাম। এবার একইভাবে ওই দুটো ভলিউম এলিমেন্ট অন্য ডিরেকশনে নিয়ে একইভাবে সিমিলারলি ডেল্টা mz ডেল্টা y মাইনাস ডেল্টা my ডেল্টা z, এটা লিখতে পারি jmx, আর ডেল্টা mx ডেল্টা z মাইনাস ডেল্টা mz ডেল্টা x, এটা দিয়ে লিখতে পারি jm। তাহলে সারণক বল এই তিনটে ইকুয়েশনকে আমি যদি কম্পোজিট ফর্মে লিখতে চাই একটা ছোট্ট ইকুয়েশন হিসেবে, তাহলে কি লিখতে পারি? কি লিখতে পারি? এটাকে ভেক্টর ফর্মে লিখতে পারবো, ভেক্টর ফর্মে, একদম ছোট্ট ফর্মে। স্যার জে ভেক্টর লিখবো, জেএম ভেক্টর।
হ্যাঁ, ডান দিকটা তো জে এম ভেক্টর আর বাঁ দিকটা তো কার্ল অফ এম। ভেরি গুড। কে বললো? সুপ্রিয়। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে টোটালকে আমি লিখতে পারি কার্ল অফ এম ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে জে এম। এইটা ডিডিউস করাই আমাদের উদ্দেশ্য ছিল, ঠিক আছে? তাহলে কার্ল অফ ম্যাগনেটাইজেশন ইজ দা ম্যাগনেটাইজেশন কারেন্ট ডেন্সিটি। এইবার আমরা যাচ্ছি হোয়াট ইজ ম্যাগনেটিক পোল ডেন্সিটি। হোয়াট ইজ? স্যার হ্যাঁ, যে এখানে যে দুটো ভলিউম এলিমেন্ট নেওয়া হয়েছে, হ্যাঁ, দুটো কিউব তো অনেক কাছাকাছি রাখা, তো এই কাছাকাছি রাখার কারণ এটাই যাতে দুটোর ম্যাগনেটাইজেশন এফেক্ট করতে পারে একে অপরকে, যাতে ইন্টারাকশন হয়। সেটাও আছে। আর ভাব মেটেরিয়াল তো আর আলাদা আলাদা থাকবে না, আমরা এক্ষেত্রে অনুচুম্বক হিসেবে ভাবছি পুরো মেটেরিয়ালটাকে। যে কোনো আচ্ছা। মেটেরিয়াল, যেটা সলিড হোক যাই হোক, তো সবসময় তো মানে মিনিমাম যে রিপিটিং ইউনিটটা সেটা তো পাশাপাশিই থাকবে, মানে বালির মতো তো ছড়িয়ে থাকবে না। মেটেরিয়াল কনস্ট্রাক্ট করতে হলে তো একটা অনেকগুলো অণু নিয়ে তৈরি হতে হবে তো মলিকিউলটা। এই ক্ষেত্রে সেরকমই ভাবতে পারি। আচ্ছা, বুঝেছিস? এখানে সবসময় মাথায় রাখবি, এখানে কিন্তু আমরা ম্যাগনেটিক মেটেরিয়াল নিয়ে ডিসকাস করছি, কোনো একটা বা একক কোনো অবজেক্ট নয়। সেই জন্যই আমরা এই সমস্ত থিওরি গুলো ডিডিউস করতে পারছি, কন্টিনিউয়াস একটা ব্যাপার থাকবে। আর স্যার যদি হ্যাঁ, I1 I2 দুটো আলাদা কারেন্ট না হয় সেম হতে পারে পাশাপাশি দুটো অ্যাটমে? I1 I2 হ্যাঁ ম্যাগনিটিউডটা কাছাকাছি হতে পারে, তাহলে সেক্ষেত্রে আর mx1 mx2 এরকম কোনো ব্যাপার থাকবে না। ঠিক আছে। আচ্ছা, এই অবধি তাহলে হলো। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে ম্যাগনেটিক পোল ডেনসিটি, যেটা আগের দিন তোদের আমি ক্লাস না ওই যেদিন তোরা বলছিলি সেদিন বলানোর চেষ্টা করছিলাম। সেটা হচ্ছে ম্যাগনেটিক কি হয়ে গেল, ম্যাগনেটিক পোল ডেনসিটি। ঠিক একই রকম আমরা ভলিউম ডেনসিটি কি জানতাম, ওই ইলেকট্রোস্ট্যাটিক্সে ভলিউম ডেনসিটিটা কি জানতাম, মাইনাস ডাইভারজেন্স অফ পি ছিল। এক্ষেত্রে ডাইভারজেন্সটা প্রাইম ফ্রেমে হবে। একই রকম ম্যাগনেটাইজেশনের এটার ইউনিট হবে, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। আর সারফেস ডেনসিটি, সরি সারফেস মানে সিগমা, এটা হবে আগে পি ডট এন ছিল, এটা এম ডট এন হবে। ইউনিট গুলো মনে রাখি, সেটা অ্যাম্পিয়ার পার মিটার। ঠিক আছে, একই রকম ইলেকট্রোস্ট্যাটিক্স এর মতো। তাহলে যদি ইউনিফর্মলি ম্যাগনেটাইজড বার ম্যাগনেট উইথ ম্যাগনেটাইজেশন ইজ অ্যালং লেংথ অ্যান্ড ইউনিফর্ম হয়, সো দ্যাট, মানে এইটা আমি বের করার চেষ্টা করছি, অর ইউনিফর্মলি ম্যাগনেটাইজড বার ম্যাগনেট, তাহলে কি হবে, সবগুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড, নেট এফেক্টটা জিরো হবে, একটু আগেই দেখালাম। তাহলে রো এম সেই সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রে কি হবে, জিরো হবে। এটা ইকুয়ালস টু জিরো হবে ইউনিফর্মলি ম্যাগনেটাইজড পার ম্যাগনেটের ক্ষেত্রে, যে ক্ষেত্রে ম্যাগনেটাইজেশনটা অ্যালং দ্য লেংথ। ঠিক আছে, কিন্তু এইটা জিরো হবে না, এইটা জিরো হবে না। এটা জিরো না কেন, এটা কিভাবে বোঝা যায়, একদম যদি তুই ধারে চলে যাস তাহলে তো তোর ক্যান্সেল আউট হচ্ছে না। সারফেস মানে কি, তোর একটা তোর একটা তলের উপরে আছে, একটা তলের উপরে একে অপরকে ক্যান্সেল আউট করছে না। ভলিউমটা কি, টোটালটার মধ্যে থ্রি ডাইমেনশনাল, পুরোটার মধ্যে ছড়িয়ে আছে, কিন্তু সারফেস তো তা না, একদম ধারে গিয়ে তোর যে কোনো একটা দিক রয়ে যাবে, অন্য দিকটা থাকবে না। সেই জন্য একদিকটা তোর ভাষায় যেটা সাউথ নর্থ ভাবতে পারিস। তাহলে সেই জন্যই এইটা নন ভ্যানিশিং হওয়ার জন্য বলা হয় পোলস অফ দ্য ম্যাগনেট অলওয়েজ দুটো হবে, সিঙ্গেল মনোপোল হয় না। আচ্ছা, আগের দিন যেরকম বলছিলাম, তাহলে যদি এই দুটোর জন্য রো এম আর সিগমা এম দুটোর জন্যই যদি
পোটেনশিয়াল বের করতে বলে, তাহলে কিভাবে বের করবো? আগের দিন তোরা লিখেছিলি, কিভাবে লিখবো আমি? 4 পাই ভলিউম ইন্টিগ্রাল রো এম v0 ডিভাইডেড বাই r মাইনাস r0 প্লাস 1/4 পাই, একদম ইলেকট্রোস্ট্যাটিক্স এর মতো, সারফেস ইন্টিগ্রাল সিগমা এম dA ডিভাইডেড বাই r মাইনাস r0। ঠিক আছে, মনে করছে আগের দিন লিখেছিলি? তাহলে এইটাই হচ্ছে পোলারাইজেশন ইলেকট্রোস্ট্যাটিক্সে, আর এই ক্ষেত্রে ম্যাগনেটিক। তাহলে ফাইটা যদি লিখতে পারিস, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল পোল স্ট্রেংথ? এটা যদি রো এম, এটা যদি সিগমা এম হয়, তাহলে আগের ক্ষেত্রে যেমন ইন্টিগ্রেশন সিগমা ডিএ প্লাস ইন্টিগ্রেশন রো ডিটাও করে আমরা টোটাল চার্জ বের করতে পারতাম, এক্ষেত্রে একইভাবে টোটাল পোল স্ট্রেংথ কিভাবে বের করবো? কিউএম একইভাবে ইন্টিগ্রেট করে মাইনাস ভলিউম ইন্টিগ্রাল dv0 প্লাস সারফেস ইন্টিগ্রাল এটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হোম টাস্কের জন্য রেখে দে, খুব সহজ। এইটা থেকে, এই এক্সপ্রেশনটা থেকে ডাইভারজেন্স থিওরেম প্রুফ করে বের করবি ইউএম টা 0 হবে। ডাইভারজেন্স থিওরেম বসালেই হয়ে যাবে, টোটাল পোল স্ট্রেংথটা 0 হবে ফর ইউনিফর্মলি ম্যাগনেটাইজড ম্যাটেরিয়াল। আচ্ছা, তাহলে কুইকলি আমরা ম্যাগনেটিক ইন্টেন্সিটি আগের দিনে যেটা পড়িয়েছিলাম ওটা রিক্যাপ করে নিচ্ছি। ম্যাগনেটিক ইন্টেন্সিটি মানে বি, তাহলে if the material is electrically conducting and is magnetized, then differential form of Ampere's circuital law, কি বলেছি? electrically conducting and magnetized, curl of B J0 mu0 J plus Jm, দুটোই ভেক্টর। যেটা কি দীপান্বিতা ভালো মতো শোন, যেটা হচ্ছে ফ্রি অর দ্য ট্রান্সপোর্ট কারেন্ট ডেন্সিটি, যেটা তোর মাথায় ঘুরছে এখনো, যেটা হচ্ছে ফ্রি অর দ্য ট্রান্সপোর্ট কারেন্ট ডেন্সিটি, আর যে এমটা হচ্ছে বাউন্ড অর দ্য ম্যাগনেটাইজেশন কারেন্ট ডেন্সিটি। এই যেটা অ্যারাইজেস ফ্রম ইলেকট্রিসিটি, এই যে এমটা অ্যারাইজেস ফ্রম ম্যাগনেটিসিটি। যেটা হচ্ছে ফ্রি অর দ্য ট্রান্সপোর্ট কারেন্ট ডেন্সিটি, আর যে এমটা হচ্ছে বাউন্ড অর দ্য ম্যাগনেটাইজেশন কারেন্ট ডেন্সিটি। এবার একটু আগেই আমরা ডিডিউস করেছি কার্ল অফ এম ইজ ইকুয়ালস টু জে এম। তাহলে এটা যদি বসিয়ে দিই, কার্ল অফ বি মাইনাস মিউ জিরো এম ইজ ইকুয়ালস টু মিউ জিরো জে, or curl of H magnetic intensity equals to J, where H টা আমি কি কনসিডার করেছি? B by mu 0 minus M। H টা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি। এবার যদি এটা স্টোকস থিওরেম অ্যাপ্লাই করি, স্টোকস থিওরেম সারফেস curl of H dot NDS is equals to কি হয়? ক্লোজড ইন্টিগ্রাল কি হয়? H dot dl। তাহলে এটা যদি বসিয়ে দিই, সারফেস ইন্টিগ্রাল J dot NDS, তাহলে এইটা আর এটা থেকে কি পেলাম? ক্লোজড ইন্টিগ্রাল H dot dl is equals to I। কিসের ইকুয়েশন এটা? ইন্টিগ্রাল ফর্ম অফ অ্যাম্পিয়ার সার্কিটের ল। হ্যাঁ,
তাহলে এই ক্ষেত্রেও জে এম দিয়েও অ্যাম্পিয়ার সার্কিটাল লটা প্রুভ করা যায়। তাহলে বি এটা হচ্ছে আনম্যাগনেটাইজড স্যাম্পেলের এইচ প্লাস এম, আগের দিন লাস্ট এটাই ডিডিউস করেছিলাম। কিন্তু ফ্রি স্পেস যদি হয়, ইন ফ্রি স্পেস এমটা কিন্তু 0 হয়, সেই জন্য বিটা মিউ 0 এইচ ইন ফ্রি স্পেস। আর যদি লিনিয়ার ম্যাগনেটিক মেটেরিয়াল হয় সেক্ষেত্রে ফর আইসোট্রপিক লিনিয়ার মেটেরিয়ালস ম্যাগনেটাইজেশন একটা কনস্ট্যান্ট টাইমস এইচ হয়। এই কনস্ট্যান্টটাকে কি বলে? ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলে। এইচটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এমটা হচ্ছে ম্যাগনেটাইজেশন, ঠিক আছে? কাই এমটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, মানে এমটা প্রপোর্শনাল টু এইচ উইথ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কাই এম, সেটাকে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলে। আচ্ছা, এর পরেরটা অলরেডি আমার স্লাইডে আছে, লিখতে হবে না। এটা দেখ, এই যে নিচে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো মেটেরিয়ালস এর ক্ষেত্রে কাই এমটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা প্যারাম্যাগনেটিক, আর কাই এমটা যদি লেস দেন 0 হয় সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এখানে নেই, লিখি। এই কাই এমটা যদি গ্রেটার দেন 0 হয় সেগুলোকে বলবো প্যারাম্যাগনেটিক, কাই এমটা লেস দেন 0 হয় সেগুলোকে বলবো ডায়াম্যাগনেটিক। তাহলে এখনো আমরা কি কত রকমের ম্যাগনেটিক মেটেরিয়াল পড়েছি? একটা হচ্ছে প্যারা, একটা হচ্ছে ডায়া, আর একটা হচ্ছে ফেরো। আমরা যে ম্যাগনেটিজম জানি যার মধ্যে মানে তোর হিস্টেরিসিস যে সমস্ত পদার্থের ক্ষেত্রে হয় সেগুলো হচ্ছে সব ফেরোম্যাগনেটিক। প্যারা কোনগুলো? যেগুলো আনম্যাগনেটাইজড অবস্থায় থাকলে কোনো ম্যাগনেটাইজেশন থাকে না, স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন থাকে না, কিন্তু বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিলে যার মধ্যে ম্যাগনেটিজম অ্যারাইজ করে, ঠিক আছে? ডায়া কোনগুলো? যেগুলোর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডে রাখলে খুব কম মানে নেগেটিভ অর্ডারের, এই যে কাইএমটা যেহেতু 0, খুব কম সাসেপ্টেবল একটা অ্যারাইজ করে। কিন্তু এই ডায়াম্যাগনেটিজমটা পরে যখন সুপার কন্ডাক্টিভিটি করবি তখন খুব ইম্পর্টেন্ট, মানে সুপার কন্ডাক্টিং নেচার হতে গেলে তোর তোর মেটেরিয়ালটা অবশ্যই ডায়াম্যাগনেটিক হতে হয়, কারণ ওর মধ্যে ম্যাগনেটিক বিটা আর কি, ম্যাগনেটিক ফ্লাক্স যেটা সেটা পেনিট্রেট করতে পারে না। এটা এখন বুঝবি না, কিন্তু ডায়াম্যাগনেটিক হতেই হয় সুপার ম্যাগনেটিক হতে গেলে, ঠিক আছে? আচ্ছা, এইটা বলার উদ্দেশ্য কি ছিল? আচ্ছা, এইটা কোত্থেকে এসছিল? এটা হচ্ছে এইখান থেকে এসছে। এটা এই যে বিটা ছিল আমার, আচ্ছা ভালো মতো কিন্তু এইচ বি এগুলো যেন না গোলায়, হ্যাঁ? টার্ম গুলো কিন্তু সবগুলোর ক্ষেত্রে আলাদা। এটা ছিল হচ্ছে আমার মিউ এইচ, মিউটা ছিল ম্যাগনেটিক পারমিবিলিটি, আর মিউটা ছিল মিউ 0 টাইমস 1 প্লাস কাই এম। আচ্ছা, তাহলে কে এম এটা ছিল হচ্ছে মিউ বাই মিউ নট, কে এমটা ছিল হচ্ছে মিউ পারমিবিলিটি বাই পারমিবিলিটি অফ ফ্রি স্পেস, এটা ছিল 1 প্লাস কাই এম। এইটাকে বলা হয় রিলেটিভ পারমিবিলিটি। আর এর ম্যাগনিটিউডটা যদি ফার লেস দেন 1 হয় ফর প্যারাম্যাগনেটিক এন্ড ডায়াম্যাগনেটিক, কিন্তু যেগুলো ম্যাগনেটিক মেটেরিয়াল আর এদের ক্ষেত্রে আবার কে এমটা নিয়ারলি ইকুয়ালস টু 1 হয়। আচ্ছা, তাহলে there is a class of magnetic materials which responds to external magnetic field in a non-linear manner, মানে এই ক্ষেত্রে এই B equals to mu H এর মতো হয় না। B equals to mu H এটা হচ্ছে লিনিয়ার বিহেভিয়ার দেখাচ্ছে, এখানে একটা কনস্ট্যান্ট আছে, কিন্তু কিছু কিছু মেটেরিয়ালের ক্ষেত্রে এই লিনিয়ার বিহেভিয়ার ফলো হয় না, নন লিনিয়ার ম্যানারে বাড়ে,
এইচ এর সাথে বি, মানে সেক্ষেত্রে মিউ ইজ এ ফাংশন অফ এইচ হয়। such materials are called ferromagnetic, যেমন আয়রন, স্টিল, অ্যালনিকো এটসেট্রা। আর সেই সব ক্ষেত্রে কে এমটা, যেটা প্যারা ডায়ার ক্ষেত্রে এট দ্য অর্ডার অফ 1, কিন্তু ফেরোম্যাগনেটিক এর ক্ষেত্রে এটার রেঞ্জটা দেখলেই বুঝতে পারবি 10⁵ অর্ডারের হয়। ঠিক আছে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কে এম গুলো রিলেটিভ পারমিবিলিটি অন্যগুলোর থেকে এত হাই হয়। এই যে ইররিভার্সিবল ফেনোমেনা, সেটাকে হিস্টেরিসিস বলে, যেটা জিজ্ঞেস করলো হুমায়ুন। এই মেথডটা হচ্ছে ইররিভার্সিবল ফেনোমেনা, সেই জন্য যেটাকে হিস্টেরিসিস বলে। যে পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে ট্রান্সফরমার বানাতে গেলে সব আমাদের ইউজ করতে হয়। ঠিক আছে, এইবার এই ফিগারটার দিকে তাকা। এইরকম যদি লিনিয়ার রিলেশনশিপ থাকে, বি হচ্ছে কে এম মিউ 0 এইচ, তাহলে সফট আয়রনের ক্ষেত্রে এই এক্স অ্যাক্সিসে এইচ আর ওয়াই অ্যাক্সিসে বি যদি প্লট করে কেউ, তাহলে যেরকম বাড়ছে এইচটা, যত বাড়ছে এটা বাড়ছে, এইখানে গিয়ে খুব স্টিপ আছে, এইটুকু রিজিয়নে বি এর সাথে এইচ খুব স্টিপলি বেড়েছে, তারপরে গিয়ে এরকম স্যাচুরেট করে গিয়েছে। কারণ কি, ওই মেটেরিয়ালের মধ্যে এর থেকে বেশি ফিল্ড দেওয়ার ক্ষমতা নেই। সবার তো একটা ক্ষমতা আছে, সেই জন্য এটাকে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন বলে। ঠিক আছে, মানে আমি হিস্টেরিসিস বলছি না, এমনি বি আর এইচ এর মধ্যে রিলেশনশিপ হচ্ছে বি কে এম মিউ 0 এইচ, এই রিলেশন দিয়ে এই সফট আয়রনের ক্ষেত্রে বিএইচ প্লটটা এরকম হয়। তোদের পরের সেমিস্টারে আছে, এই সেমিস্টার না, থার্ড ইয়ারে গিয়ে আছে বিএইচ লুপ আঁকা। হিস্টেরিসিস কথাটার উদ্দেশ্য হচ্ছে এইখানে, এটা ভালো মতো বোঝার চেষ্টা কর, যেটা আমি কালকে ভিডিওতেও বলেছি। এই যে এ থেকে যখন 0 থেকে যখন বাড়াচ্ছি আমি এইচটা, ক্রমশ ওটা এ তে গেল। ঠিক আছে, এতে গিয়ে কি হবে, স্যাচুরেশন ভ্যালুতে গেল, এ তে রিচ করলো। তারপরে কি হবে, the variation of B with H follows the magnetization curve OA. OA মানে হচ্ছে এইটা, সরি, এই যে OA গেল। এরপরে আমার যখন ফিরতে হয়, এইটা যদি ম্যাগনেটাইজেশন হয়, তাহলে আমি যখন কমাবো, এইচটা যখন দেখ এইদিকে বেড়েছে, এইচটা যখন রিভার্স করছি আমি, মানে পজিটিভ থেকে এইচটাকে রিভার্স করে এইদিকে গেলে নেগেটিভ হচ্ছে এইচটা, তাহলে এইটা যদি ম্যাগনেটাইজেশন বলি, তাহলে এটা বলতে হবে ডিম্যাগনেটাইজ করছি আমি মেটেরিয়াল। ঠিক আছে, কি করছি, ডিম্যাগনেটাইজ করছি, আমি চাইছি যে ম্যাগনেটাইজেশনটা চলে যাক মেটেরিয়াল থেকে। তাহলে সেই জন্য এই উল্টো কার্ভটাকে ডিম্যাগনেটাইজেশন কার্ভ বলে। তাহলে if we now decrease the current in small steps, it is found that the demagnetization curve does not follow the original curve way, but instead follows the curve AC. AC এই কার্ভটা ফলো করছে, তারপরে আবার এদিকে হচ্ছে। তাহলে the value of the magnetic induction remaining when the current is reduced to 0, AC এইচটা তখন 0, তা সত্ত্বেও এর মধ্যে ওসি একটা বি এর ভ্যালু রয়ে গেল। এইটাকেই বলে হচ্ছে রিটেনটিভিটি। কি বলে, রিটেনটিভিটি, মানে রিটেন করে রেখেছে। এই এফেক্টটার জন্য আমি আগের দিন বলছিলাম ম্যাগনেটিক টেপ, সিডি ড্রাইভে এই প্রিন্সিপালটা কাজে লাগানো হয়। এই যে মেমোরি, এই মেমোরি এফেক্ট বলে এই ওসি। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টি, মেটেরিয়ালের প্রপার্টি। এই ওসির জন্য কিছু ম্যাগনেটিক এফেক্ট রয়ে যায় ইনস্টেড অফ এইচটা 0। একইভাবে in permanent magnets a high retentivity is required, while in other applications a low value of the retentivity is required. আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা ওসি দিয়ে বললাম, যে এই যে ওসি দিয়ে যেটা হচ্ছে রিটেনটিভিটি, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা ওডি। এটা কি দেখ, to reduce the magnetic induction to 0, magnetic induction 0 কোথায়, এইখানে, that is to demagnetize the iron, it is necessary to reverse the current in the magnetization coil in order to reverse the direction of H. এই যে যেটা বলছি, এই যে এইদিকে পজিটিভ, এইদিকে নেগেটিভ, তাহলে বিটাকে আমার 0 করার জন্য দেখা যাচ্ছে এইচটাকে নেগেটিভ করার দরকার হচ্ছে।
হ্যাঁ, তাহলে when H has reached the negative value given by OD, এই যে OD, the induction within the iron is reduced to zero. The induction within the iron is reduced to zero. The value of H needed to reduce B to zero is called the coercive force. এই যে এটা, ঠিক আছে, এইটা ওডিটাকে বলে কোয়ার্সিভ ফোর্স, এই যে ওডি, আর ওসিটাকে বলে রিটেনটিভিটি। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো টার্ম, এগুলো দুটোই হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়ালের প্রপার্টি। সব মেটেরিয়ালের ক্ষেত্রে এই ওসির ভ্যালু আর ওডির ভ্যালুটা এক নয়। তাহলে একটাকে বলে কোয়ার্সিভ ফোর্স আর একটাকে বলে রিটেনটিভিটি। The fact that B lags behind its previous value while H returns to its former value is called hysteresis. এই যে irreversible nature, মানে একটা ফেরত পেলাম অথচ আরেকটা রয়ে গেল, এই মেথডটাকে হিস্টেরেসিস বলে। All ferromagnetic materials exhibit the phenomena of hysteresis. অন্য কোনো মেটেরিয়ালের এটা দেখা যায় না। এই যেমন পি লুপ করেছিস, যেগুলো ফেরো ইলেকট্রিক স্যাম্পেলের মধ্যে দেখা যায়, এক্ষেত্রেও বিএইচ লুপটা ফেরোম্যাগনেটিক স্যাম্পলের মধ্যে দেখা যায়। আচ্ছা, এইটাকে একটা পোশাকি ভাষায় এটাকে বলে ম্যাগনেটিক হিস্ট্রি অফ দ্য মেটেরিয়াল। এই যে রয়ে গেল, এই যে ওসি রয়ে গেল বা ওডি জন্য বি জিরো হলো, সেই জন্য এটাকে হিস্ট্রি মনে রাখার মতো বিষয়, সেই জন্য ম্যাগনেটিক হিস্ট্রি অফ দ্য মেটেরিয়াল বলা হয়। কিছুটা বোঝা গিয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার। কেউ আছিস? হ্যাঁ স্যার। কিছুটা বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে দেখ, যেটা ওই হুমায়ুন বলার চেষ্টা করছিল, এটা হচ্ছে এই যে বিভিন্ন কালার দিয়ে যেটা বোঝানো আছে, সেটা হচ্ছে হিস্টেরিসিস কার্ভস obtained by using alternating current of successively smaller values in the primary circuit. আচ্ছা, এই এইচটাকে বারবার কারেন্ট দিয়ে কেন বলছে বলতো? কারণ এই ম্যাগনেটিক ফিল্ড তো বাইরে থেকে দেওয়া যায় না। ম্যাগনেটিক ফিল্ড ওই যেটা দেখালাম এইচ ডট ডিএল ইকুয়ালস টু যে আই হলো, ওই একই রকম ভাবে। সেই জন্য ম্যাগনেটিক কারেন্ট মানে আইটা বাড়িয়ে বাড়িয়ে তোর এইচটা বাড়াতে হয়। সেই জন্য যে ক্ষেত্রে এইচ আছে সেখানে তোর অল্টারনেটিং কারেন্ট বা আই দিয়ে বলার চেষ্টা করছে, ঠিক আছে? তা তাহলে এটা শোন, এই যে ইন ট্রাভেলিং ওয়ান সাইকেল, এই যে এই এক একটাকে সাইকেল বলে। এই যে এই লালটা একটা সাইকেল, আর ভেতরের পুরো এরিয়াটাকে হিস্টেরিসিস লুপ এরিয়া বলে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিক্যালি আছে। এই যে এইটাকে একটা সাইকেল বলে, এইটাকে একটা সাইকেল বলে, আলাদা আলাদা এগুলোকে সাইকেল বলে। তাহলে ইন ট্রাভার্সিং ওয়ান সাইকেল অফ দ্য হিস্টেরিসিস লুপ, the energy per unit volume of iron dissipated as heat in the area inside the hysteresis loop. আরেকবার বলছি, in traversing one cycle of the hysteresis loop, the energy per unit volume of iron dissipated as heat is the area inside the hysteresis loop. এই হিস্টেরিসিসটা কোথায় ইউজ করা হয়? যে কোনো এসি মেশিনারি, তারপরে তোর ম্যাগনেটিক মেমোরি যেখানে স্টোর করার দরকার হয়, সবগুলোতে ইউজ করা হয়। আচ্ছা, তারপরে এই যে ডোমেইনটা দিয়ে একটু আমি বোঝানোর চেষ্টা করছি, ভালো মতো দেখ। এটা হচ্ছে ডোমেইন থিওরি অফ ম্যাগনেটাইজেশন বলে। এই যে ডোমেইন থিওরি, এটা হচ্ছে প্রথম বিজ্ঞানী ওয়াইস এই প্রপোজালটা দিয়েছিল। যে কোনো মেটেরিয়ালকেও এইভাবে ডিভাইড করেছে, এরকম ডোমেইন আলাদা আলাদা। এই যে এটা একটা ডোমেইন, এটা একটা ডোমেইন, এই ডিভিশন গুলোকে ডোমেইন বলে। আর এই যেটা দিয়ে আমার পার্থক্য করা হচ্ছে বিটুইন এই ডোমেইন আর এই ডোমেইন, সেটাকে ডোমেইন বাউন্ডারি বলে। এটাকে বলে ডোমেইন, এটাকে বলে ডোমেইন বাউন্ডারি। আচ্ছা, অ্যাকর্ডিং টু দিস থিওরি,
A ferromagnetic material is composed of many small regions or domains. নতুন কিছু না, যে কোনো মেটেরিয়াল অনেকগুলো ডোমেইনের সমাহার, মানে একটা মেটেরিয়াল অনেকগুলো ডোমেইন দিয়ে তৈরি। আচ্ছা, প্রত্যেকটারই একটা ম্যাগনেটাইজ টু স্যাচুরেশন, প্রত্যেকটাই একটা স্যাচুরেশনে যাবে, যেটা দিয়ে নেট স্যাচুরেশন এইটা ডিপেন্ড করবে। আচ্ছা, বাই দা ওয়ে এই ভ্যালুটাকে কিন্তু বিএস বলে, ঠিক আছে, স্যাচুরেটেড ভ্যালু, এই হাইয়েস্ট ভ্যালুটাকে যেরকম পিএস বলতো পি এর ক্ষেত্রে, এই ক্ষেত্রেও বিএস বলে। আর এই ভ্যালুটাকে এইচসি বলে, কোয়ার্সিভ, ঠিক আছে। এইটা নেগেটিভ এইচসি, এটা পজিটিভ এইচসি, এটা পজিটিভ বিএস, এটা নেগেটিভ বিএস। আচ্ছা, কিছু মেটেরিয়ালের ক্ষেত্রে এমন আছে এটা সিমেট্রিক হয় না, এটা পজিটিভ যত এটা নেগেটিভে হয়তো তার থেকে কম, এরকম অনেক কিছু আনইউজুয়াল কেস আছে। আচ্ছা, তাহলে ব্যাক টু ডোমেইন। ডোমেইনের টিপিক্যাল ডাইমেনশন কি হয়? খুব কম অবশ্যই হবে, 5 × 10⁻³ সেন্টিমিটার in width. তাহলে when a suspension of colloidal magnetite is applied to a highly polished piece of iron, while it is being magnetized, the colloidal particles collect near the domain boundaries and may be observed with a microscope. তাহলে এইরকম একটা স্পিন ওরিয়েন্টেশনের এই দিকে আছে, এই দিকে আছে, এটা দেখা যায়। In the unmagnetized state, the directions in which the domains are magnetized are distributed at random, এরকম randomly আছে, or in some other way such that the resultant magnetization of the suspension is zero. Changes in the total magnetization of the specimen are produced by changes in the direction of magnetization of the domains or by motion of the boundaries of the walls of the domains. এই ক্ষেত্রে যেরকম at weak fields the magnetization proceeds by boundary displacement. When the material is very pure and homogeneous, the boundaries of the domains are easily changed, and so the coercive force is small and permeability is high. কি বোঝানোর চেষ্টা করেছে? এই যে ডোমেইন ওয়াল গুলো একে অপরের দিকে এরকম মুভ করা যায়, মুভ করতে পারে, সেই ক্ষেত্রে এই ওরিয়েন্টেশনটা পাশাপাশি দুটোর মধ্যে যদি দেখি, তাহলে অনেকগুলোর ক্ষেত্রে নেট ম্যাগনেটাইজেশনটা এইদিকে হতে পারে, পাশের ডোমেইনে এটা ভার্টিক্যালি না হয়ে হরাইজন্টাল হতে পারে। যদি এবার মুভ করে যায় তাহলে এই ক্ষেত্রে এটা হলো, এই ক্ষেত্রে ওয়ালটা তখন এইদিকে শিফট করে আসতে পারে, এই ওয়ালের এরিয়াটা তখন এরকম বেড়ে যেতে পারে, ওয়ালটা শিফট করতে পারে। সেটাই পরের ক্ষেত্রে আবার এই ভার্টিক্যালটা আবার এইরকম টিল্ট হতে পারে, এরকম টিল্ট হতে পারে। মানে মোট কথা এই বাইরে থেকে ফিল্ড দেওয়া মানে আবার ডোমেইন বাউন্ডারি গুলো শিফট করতে পারে তার মধ্যে, মানে ডোমেইন থিওরি দিয়ে এই জন্য এর মধ্যে একটা নেট ম্যাগনেটাইজেশন ডেভেলপ করতে পারে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট, এটা তোদের সিলেবাসে নেই ডোমেইন থিওরি দিয়ে, এটা পরে সলিড স্টেট ফিজিক্সে আছে, তো আমি বলে রাখলাম। আচ্ছা, এই রিলেটেড দুই একটা অঙ্ক আমি আগেই করে রেখেছিলাম, তোরা এটা দেখ। অঙ্কগুলো ল্যাঙ্গুয়েজ গুলো আমরা বলছি যাতে তোর সুবিধে হয়। আচ্ছা, এইটা দেখ, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। যেরকম আমরা মাল্টিপোল এক্সপানশন পড়েছি ডাইপোলের ক্ষেত্রে, এক্ষেত্রেও মাল্টিপোল এক্সপানশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এই এক্সপ্রেশনটা দেখ, এটা মাল্টিপল এক্সপ্যানশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এক্সপ্রেশন যেটা আছে আমি বোঝানোর চেষ্টা করছি, যেহেতু লিখতে সময় লাগে বলে আমি আগেই লিখে রেখেছি। দেখ, টু ক্যালকুলেট দ্য ভেক্টর পোটেনশিয়াল এ, এই যে এ of a localized current distribution at large distances, we can use the multiple expansion. তাহলে consider a current loop with current I. The vector potential of this current loop can be written as eta. A is equals to μ0 I by 4 pi line integral dl by delta r. Delta r মানে অনেক বইতে যেটা কার্লি আর এইভাবে লেখে না, ওইটা কি ডেল্টা আর লেখা আছে। যেটা তোর এইভাবে আটটা লেখে, সেই আটটাকেই ডেল্টা আর লেখা আছে। আচ্ছা, তাহলে দেখ এই 1/r⁴n+1 pn cos θ, তাহলে এট লার্জ ডিস্টেন্স আমি শুধু প্রথম দুটো টার্ম রাখবো, কারণ ওই যেহেতু হরে আছে r⁴n+1,
তাহলে 2 এর পর থেকে যেহেতু ওটা বেড়ে যাবে তাহলে খুব কম হয়ে যাবে, ডিমিনিশ করে যাবে। তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে মনোপোল টার্ম আর সেকেন্ড টার্মটা হচ্ছে ডাইপোল টার্ম। মনোপোল টার্মটা ইকুয়ালস টু 0 কেন? মনোপোল টার্মটা 0 কেন? Monopole does not exist. জুড়ে Magnetic monopole does not exist. না, সেটা তো আছে। এখানে ম্যাথমেটিক্যালি কি হবে? ক্লোজড ইন্টিগ্রাল যেটা লাইন ইন্টিগ্রাল, এটা যদি ডিএল এর উপরে হয় সেটা 0 হবে কেন? একটা টোটাল স্পিনে তো ক্লোজড ইন্টিগ্রাল। না না, অত কঠিন নয়, সহজ করে। স্যার ক্লোজ ইন্টিগ্রালের ক্ষেত্রে তো যেখান থেকে শুরু সেখানেই শেষ, এর ফলে Good, তো good. হ্যাঁ, good. Since the line integral of dl is equals to 0 for any closed loop. Closed loop এর ক্ষেত্রে তো কি হবে? dl এর ভ্যালু ইন্টিগ্রালটা 0 হবে। হ্যাঁ, সেই জন্য। ঠিক আছে? তার মানে আমার শুধু রিমেইনিং টার্মটা হচ্ছে ডাইপোল টার্ম, এবং ওইটাই হচ্ছে সবচেয়ে ডমিনেন্ট টার্ম, যেহেতু হায়ার অর্ডার টার্মগুলো আমি নেগলেক্ট করেছি। তাহলে সেইটাকে ধরে যদি ভেক্টর পোটেনশিয়াল জেনারেটেড বাই দ্য ডাইপোল টার্ম ইজ ইকুয়ালস টু কি হবে? এই টার্মটাকে রেখে, এই টার্মটাকে রেখে a dipole is equals to mu 0 I by 4 pi 1 upon r square line integral r prime cos theta dl। তাহলে ওইটাকে r square থেকে বাইরে নিয়ে এসেছি, আর এখানে r prime cos theta টাকে r prime, এটা প্রাইম আছে, r prime dot r dl করেছি। This equation can be written as mu 0 I by 4 pi 1 by r square minus half r cross product line integral r prime cross dl। তাহলে মিউ 0 আই বাই 4 পাই এম ক্রস আর ডিভাইডেড বাই আর স্কয়ার। দেখ এটা কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা? এটা ভেক্টর যেরকম আছে ওই অনুযায়ী করা হয়েছে। আচ্ছা, আগে বুঝিয়ে নি তারপরে ওটা দেখছি। আচ্ছা, তাহলে এখানে এম ইকুয়ালস টু কি ইউজ করা হয়েছে? এই হাফ আই লাইন ইন্টিগ্রাল আর ক্রস ক্রস ডিএল। হ্যাঁ, মানে এমটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কে ডিফাইন করা হয়েছে এইভাবে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে এইভাবে ডিফাইন করা হয়েছে। If the current loop in is a plane loop and then এই যে এরকম একটা লুপ আছে, ধর আইটা এইভাবে ঘুরছে, এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তাহলে আর প্রাইম, এটা হচ্ছে আর প্রাইম ক্রস ডিএল ডিভাইডেড বাই 2, এটা কি হবে? এটা হচ্ছে আর প্রাইম, এটা হচ্ছে ডিএল ভেক্টর। তাহলে আর প্রাইম ক্রস ডিএল ডিভাইডেড বাই 2, এটা কি হবে? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হবে, হবে না? হাফ ইন্টু ভূমি ইন্টু, স্যার হাফ ইনটু ভূমি ইনটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু এটা এইরকম আছে আরবিট্রারি লুপটা, এদিকে আই ঘুরছে, তাহলে এইটা যদি ট্রায়াঙ্গেল হয় ডিএলটা অবশ্যই খুব ছোট হতে হবে, নাহলে কিন্তু ট্রায়াঙ্গেল হবে না। তাহলে হাফ লাইন ইন্টিগ্রাল আর ক্রস ডিএল ইজ ইকুয়ালস টু এ হবে। তাহলে এই অনুযায়ী যদি বসিয়ে দিই তাহলে এমটা হবে আই এ। In the case the dipole moment of the current loop is equals to m equals to ia, where the direction of a must be consistent with the direction of the current in the loop. Right hand rule follow করছে এটা। তাহলে assuming that the magnetic dipole is located at the origin of our coordinate system and that m is pointing along the positive z direction, z axis, তাহলে a ডাইপোলটা হবে mu 0 by 4 pi m ক্রস r বাই r স্কয়ার। সেখান থেকে একটু m ক্রস r মানে হচ্ছে m এর ম্যাগনিটিউড, r এর ম্যাগনিটিউড 1, দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে a ডাইপোল যদি বেরিয়ে যায় তাহলে b হচ্ছে কার্ল অফ a করে, এটা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে, এরকম যদি স্ফেরিক্যাল সিমেট্রি থাকে তাহলে r থিটা দিয়ে এটা বের করা যায়। যেটা আগের দিন তোদের কাউকে একটা দিয়েছিলাম পি বের করতে, ওই ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনে, মনে আছে? এটাও কিন্তু এই একই রকম হয়েছিল। এক্সপ্রেশনটা ওই ভেতরে ওই 2 cos থিটা r ক্যাপ প্লাস sin থিটা থিটা ক্যাপ, এটা কিন্তু সব ক্ষেত্রেই একই হবে। এই যে এই এক্সপ্রেশনটা মনে পড়ছে? হ্যাঁ স্যার 2 sin থিটা r ক্যাপ প্লাস sin থিটা থিটা ক্যাপ। তাহলে এইটাই হচ্ছে আমার
মাল্টিপল এক্সপ্যানশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তারপরে খুব কুইকলি, সময় শেষ হয়ে আসছে, আমরা এইটা ডিডিউস করার চেষ্টা করি যেটা দেওয়া আছে। শো দ্যাট বি ইজ ইকুয়ালস টু মিউ 0/4 পাই 1/r কিউব 3m ডট r মাইনাস m। কিভাবে করবো? কিভাবে করবো? আচ্ছা দেখ, করেই রেখেছি। এই দেখ, এখানে এমটা হচ্ছে রেড, যেটা সেটা এম ম্যাগনেটাইজেশন বা ওইটা দেখানোর চেষ্টা করেছি। জেড অ্যাক্সিস বরাবর আছে, তার জন্য পি বিন্দুতে আমার সিচুয়েশনটা বের করার চেষ্টা করছি। তার মধ্যে দেখ এম ডট আর হচ্ছে এম কস থিটা, আর এম ডট থিটা হচ্ছে মাইনাস এম সাইন থিটা। তারপরে ওই আগের যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম বি এর, তার মধ্যে ডিরেক্টলি বসিয়ে দিয়ে একটু অ্যালজাবরা করলে বেরিয়ে যাবে। এম ডট আরটা বের করেছি, এম ডট থিটাটা বের করেছি। তারপরে ওই আগের বি এর এক্সপ্রেশনটাতে এ ডাইপোল থেকে যে বি ডাইপোলটা পেয়েছিলাম ওর মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে এরকম। এইটাই মনে পড়ছে 3p ডট আর আর ক্যাপ মাইনাস পি ছিল। আচ্ছা ওই ডাইপোল হ্যাঁ, একই রকম হবে বলছি তো, সব সিমিলারিটি আছে। আচ্ছা আমি পাঠিয়ে দেবো, এখন লেখার দরকার নেই, তোরা না বুঝে থাকলে পরে আমাকে জিজ্ঞেস করিস, ঠিক আছে? আচ্ছা তারপর একটা খুবই মানে ইন্টারেস্টিং, গ্রামোফোন রেকর্ড দেখেছিস বাড়িতে? মানে এখন তো পাওয়া যায় না, ছবিতে বা তোর ওই পুরোনো দিনের সিনেমাতে দেখেছি। একটা এরকম বড় তোর সার্কুলার ডিস্ক থাকে, সেটা খুব আস্তে আস্তে ঘুরতে থাকে, আর উপরে একটা পিন টিপের মতো ছোঁয়ানো থাকে, দেখেছিস? হ্যাঁ স্যার। তাহলে কোশ্চেনটা শোন, কোশ্চেনটা হচ্ছে ওই রকম গ্রামোফোন রেকর্ড, ফোনোগ্রাফ বলে ওটাকে। আ ফোনোগ্রাফ রেকর্ড অফ রেডিয়াস ক্যাপিটাল আর ক্যারিং আ ইউনিফর্ম সারফেস চার্জ সিগমা is rotating at constant angular velocity omega. Find its magnetic dipole moment. শুনেছিস? স্যার আরেকবার বলুন। A phonograph record of radius capital R carrying a uniform surface charge sigma is rotating at constant angular velocity omega. Find its magnetic dipole moment. খুব সহজ অঙ্ক, কিন্তু মানে এইভাবে এমন ভাবে দিয়েছে যে স্টুডেন্টরা ঘাবড়ে যাবে। সবাই শুনতে পেয়েছিস? হ্যাঁ, কোশ্চেনটা শুনেছিস? হ্যাঁ স্যার। বুঝেছিস কি বলেছে? স্যার আর দেওয়া আছে, সিগমা দেওয়া আছে, আর কি দেওয়া আছে স্যার? ওই অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাতে ঘুরছে। দেখ আমি করেই রেখেছি, একটু বোঝার চেষ্টা কর। খুব খারাপ, এটা একটা ফোনোগ্রাফের ছবি, যেটা হচ্ছে আর রেডিয়াসের আছে, ওই পিন দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি যে এটা ফোনোগ্রাফ আর ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে, আর যেটা সিগমা সেটা সারফেসে রয়ে গিয়েছে। তাহলে দেখ, যদি ওমেগাতে ঘোরে তাহলে টাইম পিরিয়ড কি 2π/ওমেগা, তাই তো? তাহলে ওইটাই হচ্ছে রোটেশনাল পিরিয়ড অফ দ্য ডিস্ক, টিটা হচ্ছে রোটেশনাল পিরিয়ড অফ দ্য ডিস্ক। এইবার যেরকম আমরা ফিজিক্সে সব ক্ষেত্রে করি, একটা আর রেডিয়াসের কল্পনা করলাম, একটা আর প্লাস ডিআর রেডিয়াসের কল্পনা করলাম, একটা ডিস্ক আর কি। মানে একটা ডিস্ক যদি হয় সেটাকে কি ভাবতে পারি, লার্জ নাম্বার অফ থিন রিংস। তাহলে একটা ধরেছি আর রেডিয়াসে আছে একটা রিং, আর একটা আর প্লাস ডিআর রেডিয়াসে আছে। তাহলে সেই সিঙ্গেল রিংটার মধ্যে তো কি পরিমাণ চার্জ থাকতে পারে, মানে ডিআর উইথের একটা রিং এর মধ্যে কি পরিমাণ চার্জ থাকতে পারে সেটা দেখে এইভাবে করার চেষ্টা করেছি। ডিকিউ ইজ ইকুয়ালস টু সিগমা টাইমস ডিএ। ডিএ মানে হচ্ছে পাই আর প্লাস ডিআর স্কোয়ার, এটা হচ্ছে সারফেস, আর এটা হচ্ছে মাইনাস পাই আর স্কোয়ার। করা যায়? হ্যাঁ, মানে এটা আর ডিআর হলে এই যে এইটা, মানে একটা সিঙ্গেল রিং আছে তার মধ্যে কি পরিমাণ চার্জ থাকতে পারে, সিম্পলি এইটা সিগমা টাইমস তোর পাই আর স্কোয়ার। তাহলে দিয়ে ডিকিউ এর ভ্যালুটা পেলাম। এবার ডিকিউ যদি পেয়ে যাই,
তাহলে যেহেতু চার্জটা রোটেট করছে, তাহলে মুভিং চার্জ করেসপন্ডস টু দ্য কারেন্ট ডিআই। ডিআই মানে হচ্ছে আই মানে হচ্ছে আমরা জানি ডিকিউ ডিটি, তাহলে ওর মধ্যে ডিকিউটা বসিয়ে দিলাম, আর টিটা হচ্ছে ওই টাইম পিরিয়ড অফ অসিলেশন, সেটাও বসিয়ে দিলাম। তাহলে সিম্পলি তোর হয়ে গেল সিগমা ওমেগা আর ডিআর। তাহলে ডিআই যদি পেয়ে যাই, তাহলে ডাইপোল মোমেন্ট অফ দ্য রিং হচ্ছে ডিএম হচ্ছে কি হবে আই এ, যেটা জানতাম। তাহলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর ওটা হচ্ছে ডিআই, আর কে ইউনিট ভেক্টর হচ্ছে তোর যেই দিকে আছে ডিএম এর ডিরেকশনটা। ঠিক আছে, তাহলে ডিআই এর ভ্যালু আবার বসিয়ে দিয়ে একটা পেয়ে গেলাম। তাহলে টোটাল ম্যাগনেটিক ডাইপোল এম হচ্ছে ইন্টিগ্রেশন ডিএম করে বের করে দিলাম। খুব সহজ, অথচ চট করে মাথায় আসবে না আর কি। বুঝা গিয়েছে? হ্যাঁ স্যার। সবাই একটু ভিডিও গুলো অন কর, তাহলে ইন্টারাকশনটা করা যায়। তাহলে মোরলেস তোদের এর বেশি ম্যাগনেটিজম দরকার নেই। এই যথেষ্ট করলাম। এবার কিছু প্রবলেম গুলো আলোচনা করলেই মোটামুটি হয়ে যাবে এটা। হুমায়ুন বুঝেছিস? হুমায়ুন আছে না বেরিয়ে গিয়েছে? আচ্ছা স্যার, আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। তুই তাহলে হিস্টেরিসিস বুঝেছিস? হ্যাঁ হিস্ট্রি স্যার বুঝেছি। এবার আমি যেগুলো পড়িয়েছি ওগুলো তো পাঠিয়ে দেবো, আর একটু বইটা পড়তে হবে। মানে আমি তো যা কোয়ালিটেটিভলি সব জায়গায় যা লেখা থাকে আমি তো অত বলতে পারিনি, মোটামুটি এক্সপ্রেশন গুলো দিয়ে দেখিয়েছি। একটু বইটা পড়ে নিলে আর আমার এই নোটটা মাথায় থাকলে তাহলে আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে। আচ্ছা, আর সবাই এখন এসছে বলে দিচ্ছি, ওই ডিপার্টমেন্টে একটা সিদ্ধান্ত হয়েছে যে যে যা পরীক্ষা নিয়েছে তার বেসিসেই আমরা নম্বর দেব ইন্টারনাল মার্কস গুলো। এবার যারা যদি কোনো, যেমন হুমায়ুন বা আরো অনেকে তো অনেকগুলো পরীক্ষায় ছিলও না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা রিটেস্ট নেওয়া হবে। সব টিচাররাই আলাদা আলাদা করে নেবেন, তার বেসিসে তোদের ইন্টারনাল মার্কস যেটা 8 মধ্যে আছে সেটা আমরা দিয়ে দেবো। সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। এবার প্র্যাকটিক্যালের ইন্টারনাল মার্কসটা তো কলেজ না খুললে কিছু বোঝা যাচ্ছে না, ওইটা যখন খুলবে তখন দেখা যাবে। আপাতত তোরা পিছিয়ে আছিস, আগে থার্ড ইয়ারের পরীক্ষা হবে, তারপরে সেম 4 হবে, তারপরে সেম 2।